ইতিহাস কখনো হঠাৎ শেষ হয়ে যায় না, ইতিহাস শুধু তার ভাষা বদলায়। 1971 একটি কণ্ঠে জন্ম নিয়েছিল বাংলাদেশ। 1981 একটি গুলিতে স্তব্ধ হয়ে গিয়েছিল সেই কণ্ঠ। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, একজন মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে কি গুলি করা যায়? ঢাকার সেই রক্তাক্ত সকালে একটি পরিবারের নয়, একটি জাতির ভবিষ্যৎও ভেঙে পড়েছিল। মাত্র 15 বছরের একটি ছেলে, যার সামনে পড়েছিল বাবার নিথর দেহ, যার কানে তখন বাজছিল বাংলাদেশ জিন্দাবাদ। সেই ছেলেটি আজ কেউ বলে অপরাধী, কেউ বলে নির্বাসিত নেতা, আর লাখো মানুষ তাকে ডাকে দেশ নায়ক বলে। আজকের গল্প কোনো একক মানুষের নয়, এটা একটি অসমাপ্ত যুদ্ধের গল্প। আজ আমরা জানবো তারেক রহমানের জীবন কাহিনী। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি, ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজকের এই বিশেষ পর্বে আমরা জানবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন কাহিনী। এই ভিডিওটি কোনো প্রচারণা নয়, এটি ইতিহাসের সেই অধ্যায় যা আপনি পাঠ্য বইতে পাননি। চলুন সময়কে একটু পেছনে নিয়ে যাই। তারেক রহমানের জন্ম শুধু একটি পরিবারের ভেতরে নয়, তার জন্ম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঠিক মাঝখানে। 1965 সালের 20 নভেম্বর। একদিকে তখন পাকিস্তানি শাসন, অন্যদিকে পূর্ব বাংলার ভেতরে জমে উঠেছে বিদ্রোহের আগুন। তার বাবা জিয়াউর রহমান তখন একজন সেনা কর্মকর্তা, যিনি পরবর্তীতে হয়ে উঠবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং রাষ্ট্রপতি। তার মা খালেদা জিয়া, যিনি তখন রাজনীতির বাইরে একজন সাধারণ গৃহিণী, কিন্তু সময় তাকে টেনে আনবে ক্ষমতার শীর্ষে। 1971 সালের মুক্তিযুদ্ধ, 75-এর রাজনৈতিক হত্যাকাণ্ড, 81 সালে জিয়াউর রহমানের নিহত হওয়া, এই প্রতিটি ঘটনা তারেক রহমানের শৈশবকে করে তোলে অস্বাভাবিক। যে শিশুর বাবা রাষ্ট্রপতি, সে শিশুর শৈশব কখনো নিরাপদ হয় না। এই পরিবার বুঝে গিয়েছিল ক্ষমতার সাথে ঝুঁকি আর রাজনীতির সাথে থাকে মূল্য। তারেক রহমানের শিক্ষা জীবন ছিল তুলনামূলকভাবে নীরব। তিনি কখনো ছাত্র রাজনীতির বড় মঞ্চে দেখা দেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি নিজেকে বক্তা হিসেবে নয়, পরিকল্পনাকারী হিসেবে গড়ে তোলেন। তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো স্পষ্ট হয়ে ওঠে: নেতৃত্ব দিতে ভালোবাসেন কিন্তু আলোতে থাকতে চান না, সিদ্ধান্ত নেন ধীরে কিন্তু দৃঢ়ভাবে, মানুষের শক্তি দুর্বলতা বুঝে নিতে পারেন দ্রুত। রাজনীতিতে এই বৈশিষ্ট্য তাকে একজন স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে পরিচিত করে। সব নেতা সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, কিছু নেতা চুপচাপ ভবিষ্যৎ লিখে দেন। 90-এর দশকের শুরুতে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর বিএনপি নতুনভাবে সংগঠিত হচ্ছে। এই সময় তারেক রহমান দলের ভেতরে ধীরে ধীরে ঢোকেন। তিনি সরাসরি বড় পদে যাননি, বরং জেলা পর্যায়ের রাজনীতি, যুব সংগঠন, তৃণমূল স্ট্রাকচার, এসব জায়গায় তার প্রভাব বাড়তে থাকে। তিনি বুঝেছিলেন ভোট আসে তৃণমূল থেকে, কিন্তু শক্তি তৈরি হয় সংগঠন দিয়ে। এই অধ্যায়ে তারেক রহমান নিজেকে প্রস্তুত করেছিলেন ভবিষ্যতের বড় ভূমিকায়। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এই সময় থেকে তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক আলোচনা চরমে পৌঁছে। সরকারের ভেতরে তার কোনো সাংবিধানিক পদ ছিল না, কিন্তু তার উপস্থিতি অনুভূত হতো। সমর্থকদের মতে তিনি প্রশাসনিক সমন্বয় করতেন, দলকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতেন। সমালোচকদের মতে তিনি অতিরিক্ত প্রভাব বিস্তার করতেন, সরকারের সিদ্ধান্ত অঘোষিত ভূমিকা রাখতেন। এই অধ্যায়টি তার জীবনের সবচেয়ে শক্তিশালী এবং একই সাথে বিতর্কিত অধ্যায়। ক্ষমতার শীর্ষে থাকা মানুষ সবচেয়ে কম কথা বলে। 2007 সাল, বাংলাদেশের রাজনীতিতে জরুরি অবস্থা। এই সময় তারেক রহমান গ্রেপ্তার হন, তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এই অধ্যায় শুধু রাজনৈতিক নয়, মানসিকভাবেও ছিল ভেঙে পড়ার সময়। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতরভাবে খারাপ হতে থাকে। একসময় যিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তিনি এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের মুখোমুখি। চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান। এই যাত্রা শুধু চিকিৎসা ছিল না, এটা হয়ে ওঠে দীর্ঘ রাজনৈতিক নির্বাসন। লন্ডন থেকে তিনি বাংলাদেশে ফিরতে পারেননি, কিন্তু রাজনীতি থেকে দূরে যাননি। ডিজিটাল যোগাযোগ, দলীয় বার্তা, আন্তর্জাতিক যোগাযোগ, সবকিছুই চলতে থাকে। এই অধ্যায় তাকে বদলে দেয়। তিনি আগের চেয়ে বেশি হিসেবি হয়ে ওঠেন। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। সমর্থকরা বলেন এই মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, সমালোচকরা বলেন আইনের চোখে সবাই সমান। এই ভিডিও কোনো সিদ্ধান্ত দেয় না, এই বিতর্কই তাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দল নতুন করে সংগঠিত হয়। তিনি গুরুত্ব দেন তৃণমূল শক্তিশালী করা, যুব নেতৃত্ব তৈরি করা, আন্তর্জাতিক মহলে যোগাযোগ। তিনি বুঝেছিলেন আন্দোলনের পাশাপাশি ভাবমূর্তি নিয়েও কাজ করতে হয়। আজ তারেক রহমান শারীরিকভাবে বাংলাদেশে নেই, কিন্তু রাজনীতিতে তার নাম সবচেয়ে বেশি আলোচিত। তার প্রত্যাবর্তন, এটা শুধু একজন মানুষের ফেরা নয়, এটা একটি রাজনৈতিক অধ্যায়ের পরবর্তী পর্ব। ফিরবেন কি ফিরবেন না, এই প্রশ্নই তাকে জীবিত রেখেছে রাজনীতিতে। রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই, যাকে সবাই অপেক্ষা করে। 2025 সালের 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, এই খবর শোনা যাচ্ছে। তারেক রহমানের জীবন শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটা ক্ষমতার গল্প, এটা বিতর্কের গল্প,
এটা অপেক্ষার গল্প। ইতিহাস কাউকে পুজো করে না, ইতিহাস কাউকে ঘৃণাও করে না, ইতিহাস শুধু মনে রাখে। আজকের গল্প এখানেই শেষ নয়, কারণ কিছু গল্প শেষ হয় না, শুধু অপেক্ষায় থাকে। ভিডিওটি যদি তথ্যভিত্তিক মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাস বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।